1757 সালের এক ভোরে গঙ্গার বাতাস হঠাৎ করে ভারী হয়ে উঠেছিল। পলাশীর মাঠ তখনও কুয়াশায় ঢাকা, চারপাশ নিস্তব্ধ, পাখির ডাকও যেন থেমে গিয়েছিল। সেই সকালে কেউ জানত না মাত্র 23 বছরের একটি সিদ্ধান্ত পরবর্তী কয়েকশো বছরের জন্য একটি জাতির ভাগ্য লিখে দেবে। আরও ভয়ঙ্কর সত্য হল, এই ইতিহাসের বড় একটা অংশ আমাদের ইচ্ছা করেই বলা হয়নি। পলাশীর যুদ্ধের অনেক আগেই বাংলা ছিল পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল। যখন ইউরোপ শিল্প বিপ্লবের স্বপ্ন দেখছিল, বাংলা তখন বাস্তবেই স্বর্গ। মুঘল সাম্রাজ্যের অধীনে বাংলা, বিহার আর উড়িষ্যা মিলিয়ে যে সুবা বাংলা ছিল, তার রাজস্ব ছিল পুরো সাম্রাজ্যের প্রায় অর্ধেক। ঢাকা, মুর্শিদাবাদ, হুগলি, চট্টগ্রাম এই শহরগুলোতে এমন বাণিজ্য চলত যা আজ কল্পনা করাও কঠিন। ঢাকার মসলিন ছিল পৃথিবীর বিস্ময়। ইউরোপীয় লেখকরা লিখেছিল, এটা কাপড় নয়, বাতাস। একটা পুরো শাড়ি একটা আংটির ভেতর দিয়ে পার করা যেত। এই বাংলায় তখন কেউ না খেয়ে মরত না। ধান, পাট, রেশম, নীল, চিনি, মশলা সব কিছুর প্রাচুর্য ছিল। আর ঠিক এই সমৃদ্ধির দিকেই নজর পড়েছিল একদল লোকের, যারা এসেছিল ব্যবসা করতে, কিন্তু থেকে গেল শাসন করতে। 1600 সালে ইংল্যান্ডে জন্ম নেয় একটি কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নামে ব্যবসা, কাজে ধীরে ধীরে রাজনীতি। শুরুতে তারা মুঘল সম্রাটের অনুমতি নিয়ে বাংলায় ব্যবসা করত। শর্ত ছিল পরিষ্কার, কর দিতে হবে, আইন মানতে হবে। কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝে গেল, এই দেশ শাসন করতে সরাসরি যুদ্ধের দরকার নেই, দরকার কৌশল। তাদের কৌশল ছিল তিনটি: স্থানীয় শাসকদের মধ্যে বিভেদ, অর্থনৈতিক চাপ আর বিশ্বাসঘাতকতা। 1756 সালে বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। বয়স মাত্র 23। তিনি সাহসী ছিলেন, কিন্তু সময়টা ছিল ভুল, আর রাজনীতি ছিল নিষ্ঠুর। তিনি দেখলেন ইংরেজরা অনুমতি ছাড়া দুর্গ বানাচ্ছে, কর দিচ্ছে না, নিজেদের মতো করে সেনা বাড়াচ্ছে। সিরাজ এটা মেনে নেননি। তিনি কলকাতা আক্রমণ করেন,